গেটে বসে দারোয়ান বই পড়ছে। সুমাইয়া এসে আরিফের হাত থেকে বই থাবা দিয়ে কেড়ে নিয়ে আরিফের গালে কষে একটা চড় বসিয়ে দিল। আরিফ হতবাক হয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। সুমাইয়া আরিফকে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা দারোয়ান, তোর কত বড় সাহস! তুই আমার পদার্থবিজ্ঞান বই এনে এই গেটে বসে পড়ছিস? তুই করিস দারোয়ানের চাকরি, তুই পদার্থবিজ্ঞানের কি বুঝবি? আমি কত সময় ধরে বইটা খুঁজছি কিন্তু পাচ্ছি না। তুই যদি বই পড়বি তাহলে আমাদের বাড়িতে দারোয়ানের চাকরি করিস কেন? আরিফ এবারও কোনো কথা বলছে না, মলিন মুখে সুমাইয়ার দিকে তাকিয়ে রইল। সুমাইয়া এবার আরিফের গলা চেপে ধরে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, কথা বলিস না কেন? এর মাঝে সুমাইয়ার বাবা লতিফ সাহেব এসে সুমাইয়াকে ধমক দিয়ে বলল, সুমাইয়া, তুই এ কি করছিস? তুই আমাদের বাড়ির দারোয়ানের গায়ে হাত দিয়েছিস? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? বাবা, তুমি জানো না এই ছোট লোকের বাচ্চা দারোয়ান, ওর কত বড় সাহস! ও আমার অনুমতি ছাড়া আমার পদার্থবিজ্ঞান বই এনে গেটে বসে পড়ছে। ওকে কি আমরা বই পড়ার জন্য রেখেছি, না গেটে পাহারা দেওয়ার জন্য রেখেছি? তুমিই বলো। মারে, তুই যাকে দেখছিস আমাদের বাড়ির দারোয়ানের চাকরি করতে, ও কিন্তু আসলে একজন দারোয়ান না। শোন তাহলেও আজ কি জন্য দারোয়ানের চাকরি করছে। গ্রামের মাঝের একটি দোকানে বসে চা খাচ্ছে লতিফ সাহেব। এর মাঝে আরিফ এসে লতিফ সাহেবের পাশে বসে বলতে লাগলো, আমি কি আপনাদের এখান থেকে এক গ্লাস পানি খেতে পারি? জবাবে শেফালি বলল, এক গ্লাস কেন, আপনার যত ইচ্ছা পানি খান, কোনো সমস্যা নেই। আরিফ তাড়াতাড়ি করে বোতল থেকে পানি ঢেলে খেতে লাগলো। আরিফকে দেখে মনে হচ্ছে তৃষ্ণায় আরিফের গলা একেবারে শুকিয়ে গিয়েছিল। আরিফ পানি খেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বেঞ্চে বসে পড়ল। লতিফ সাহেব আরিফকে দেখে কি যেন ভাবতে লাগলো। এর মাঝে আরিফের ফোনে একটি কল আসতেই আরিফ কল রিসিভ করলো। অপর প্রান্ত থেকে আরিফের মা আরিফকে বলতে লাগলো, বাবারে, তুই কি কোথাও চাকরি পেয়েছিস? জবাবে আরিফ চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, না মা, এখনো চাকরি পাইনি। তবে তোমার দোয়া থাকলে দেখো, আল্লাহর অশেষ রহমতে আমি ঠিকই একটা চাকরি জোগাড় করে নিব। জানো মা, আমি কলেজে ভর্তি হয়েছি। এখন থাকার জায়গা, ছোট্ট একটা চাকরি পেলেই আমার লেখাপড়ার খরচ আর তোমার ঔষধের টাকা হয়ে যাবে। ছেলের কথা শুনে মা চোখের পানি আর ধরে রাখতে পারল না, বলতে লাগলো, বাজান রে, তুই পড়ালেখা করে বড় অফিসার হবি, অনেক টাকা ইনকাম করবি, কিন্তু আমি তোরে লেখাপড়ার জন্য সাহায্য করতে পারতাছি না, বরং তোর ঘাড়ের উপর বোঝা হয়ে আছি। আমার ঔষধ নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, তুই চাকরি করে তোর লেখাপড়ার খরচ জোগাতে পারলেই হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, দেখবি তোর চাকরি হয়ে যাবে। একথা বলেই আরিফের মা ফোন কেটে দিয়ে হাও মাও করে কান্না করতে লাগলো আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো। আরিফ ফোনটা কেটে চোখের পানি মুছতেই লতিফ সাহেব আরিফকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কান্না করছো কেন? তোমার কি কিছু হয়েছে? না চাচা, কিছু হয় নাই। মা ফোন দিয়েছিল, জিজ্ঞাসা করলো চাকরি হয়েছে কিনা। আমি এই শহরে নতুন আসছি তো, কলেজে ভর্তি হয়েছি। পড়ালেখার পাশাপাশি ভাবছি একটা চাকরি করব। মায়ের ঔষধ আর আমার লেখাপড়ার খরচ হলেই হবে। তুমি কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছো? চাচা, আমি অনার্স 3rd ইয়ার পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছি। জবাবে লতিফ সাহেব বলল, আমি যদি আমাদের বাসার দারোয়ানের চাকরিটা তোমাকে দেই তাহলে কি তুমি করবে? আমার ওখানেই থাকার ব্যবস্থা করে দিব, তোমাকে রান্না করে খেতে হবে। আরিফ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। লতিফ সাহেব সুমাইয়াকে বলতে লাগলো, মারে, জীবনযুদ্ধ অনেক কঠিন। আজ তুই যাকে আমার বাড়ির দারোয়ান হিসাবে দেখছিস, এই ছেলেটা হতে পারে একদিন এই দেশের নাম করা সায়েন্টিস্ট। আরিফ জানে অভাব কি জিনিস। বই কেনার মতো টাকা নেই, তাই তো তোর বইটি এনে নিজের পড়া মুখস্থ করছে। আমাদের দেশের হাজার হাজার বেকার ছেলেরা লেখাপড়া করার পরেও রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করছে। কেউ বা মাস্টার্স কমপ্লিট করার পর দারোয়ানের চাকরি করছে, আবার কেউ চার স্টল করছে। ওরা জানে অভাব কি জিনিস। বাস্তবতা বড়ই কঠিন রে মা। আরিফ আমাদের বাড়িতে দারোয়ানের চাকরি করে নিজের লেখাপড়ার খরচ চালাচ্ছে, পাশাপাশি ওর মায়ের চিকিৎসা করাচ্ছে। ওর মা ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমার ছেলে একজন মস্ত বড় অফিসার হবে। তুই তো সিকিউরিটির গায়ে হাত দিসনি, তুই হাত দিয়েছিস একজন মায়ের স্বপ্নের গায়ে। ওর মা হয়তো এখনো জানে না তার চিকিৎসার জন্য আরিফ এই শহরে একজন সিকিউরিটি। বাবার কথা শুনে সুমাইয়া আরিফের হাত ধরে বলতে লাগলো, সত্যি, আপনার পেছনের সত্যিকারের যোদ্ধাকে আমি চিনতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি কোনো দিন অভাব বুঝতে পারিনি তো, তাই অভাব কখনো অনুভব করতে পারি না। না না, আমি কিছু মনে করিনি। আপনি না জেনে আমার গায়ে হাত তুলেছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আপনিও তো পদার্থবিজ্ঞান নিয়েই লেখাপড়া করছেন। যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবেন, আমি আপনাকে লেখাপড়ার সহযোগিতা করব। আরিফের কথা শুনে সুমাইয়া বলতে লাগলো, বাবা,
আজ থেকে আরিফের লেখাপড়ার সম্পূর্ণ খরচ তোমাকেই বহন করতে হবে। আর আমাদের যে পাশের রুমটা আছে, আরিফ এখন থেকে ওখানেই থাকবে। জবাবে লতিফ সাহেব বলল, ঠিক আছে মা, আজ থেকে আমাদের ফ্যামিলিতে আরও একজন সদস্য বেড়ে গেল। এবার চলো আমরা ফ্যামিলির সবাই মিলে আজ একসঙ্গে লাঞ্চ করব। কথা শুনেই আরিফ তার চোখের পানি ধরে রাখতে পারল না। দু চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। সুমাইয়া চোখের পানি মুছিয়ে আরিফকে বাড়ির ভেতরে নিয়ে গেল। মা রান্নাঘরের সামনে বসে কান্না করছে। অনেক দিন হয়ে গেছে আরিফের সাথে কোনো যোগাযোগ নেই। পাশ দিয়েই যাচ্ছিল সুলাইমান। মা সুলাইমানকে ডাক দিলেন। সুলাইমান দাঁড়ালে মা কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাজান রে, আমার পোলা যে ঢাকা গেল, আর কোনো যোগাযোগ নাই, ফোনটাও বন্ধ। তুই কি আমার একটু ঢাকা নিয়ে যাবি? আমার পোলারে দুইটা চোখ বইরা একটু দেখতাম। চাচি, আরিফ ভাইয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই মোকলেস কাকা ঢাকায় রিক্সা চালায়। একদিন আরিফ ভাইয়ের সাথে নাকি কাকার দেখা হয়েছিল, সাথে একজন সুন্দরী ম্যাডাম ছিল। একটা বিশাল বড় বাড়ি নিয়ে নামিয়ে দিয়ে এসেছে। ওই বাড়িটা নাকি আরিফ ভাইয়ের। সুলাইমানের মুখে এমন কথা শুনে মা আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলো, বাজান রে, তুই একটু মোকলেসের কাছ থেকে ওই বাড়ির ঠিকানাটা নিয়ে আয়। আমি আমার কলিজার টুকরারে একটু দেখতে যাব। থাকবো না ওর ওখানে, একবার শুধু দেখাই চইলে আমো। চাচি, আপনি একা একা কিভাবে যাবেন? আমিও আপনার সাথে যাব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি মোকলেস কাকার সঙ্গে দেখা করে আরিফ ভাইয়ের ঠিকানা নিয়ে আসবো। কথা বলে সুলাইমান ওখান থেকে চলে গেল। মা খুশি হয়ে চোখের পানি মুছে ফেললেন। গেটের সামনে সুলাইমান আর মা দাঁড়িয়ে আছে। এমন সময় আরিফ আর আরিফের স্ত্রী বাড়িতে ঢুকতেই মা আরিফকে জড়িয়ে ধরে বললেন, বাজান রে, তুই কেমন আছোস? আরিফ মাকে দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিন্তা করতে লাগলো, আমার স্ত্রী যদি জানতে পারে উনি আমার মা, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। বাবা আরিফ, তুই আমাকে চিনতে পারিস নাই? আমি তোর মা। আপনি আমার মা হতে যাবেন কেন? আরিফের স্ত্রী সুমাইয়া জিজ্ঞাসা করলেন, আরিফ, ওনাকে তুমি সত্যিই চিনতে পারোনি? আরে না, ওনাকে আমি কিভাবে চিনবো? কোনোদিন দেখেছি নাকি যে চিনবো? আরিফের কথা শুনে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, আপনি আমারে দেখবেন কিভাবে? আমি তো গরিব ফকিরনি, আপনি তো অনেক বড় লোক হইয়া গেছেন। আমার তো আপনার চেনার কথা না। মায়ের কথা শুনে সুমাইয়ার আর বুঝতে বাকি রইল না উনি আরিফের মা। বাহ বাহ, চমৎকার! যে মায়ের কারণে আজকে তুমি আমার হাজবেন্ড হতে পেরেছ, যে মায়ের আর্তনাদের কথা শুনে আমার বাবা তোমাকে দয়া করে আমাদের বাড়িতে সিকিউরিটির চাকরি দিয়েছিল, আজকে তুমি গায়ের পোশাক পরিবর্তন করার সাথে সাথে নিজের মাকে অস্বীকার করে ফেললে। তোমাদের মতো ছেলেদের পক্ষে সমস্ত কিছু সম্ভব। আমি তো তোমাকে সবকিছু জেনে শুনেই বিয়ে করেছিলাম। কথা বলেই সুমাইয়া মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, আপনার এই অবস্থা কেন? প্রতি মাসেই তো আপনাকে খরচের জন্য আমার বাবা টাকা দেয়, আপনার ছেলে সেটা আপনাকে দেয় না? মা কোনো কথা বলছে না। সুমাইয়ার বুঝতে বাকি রইল না একটা স্বার্থপর ছেলেকে সে বিয়ে করেছে। আরিফকে বলতে লাগলো, তোকে আমার বাবা দয়া করেছিল, আমি দয়া করেছিলাম। আমাদের বাড়ির দরজা তোর জন্য এখন থেকে বন্ধ। এখন থেকে উনি আমার মা, আমাদের বাড়িতেই থাকবেন উনি। কথা বলেই সুমাইয়া সুলাইমান আর তার মাকে নিয়ে ভেতরে চলে গেল। আরিফ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এটা আমি কি করলাম? আমার মাকেও অস্বীকার করলাম। এক্ষুনি আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আরিফ দ্রুত ভেতরে চলে গেল মায়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।